তাহলে এছাড়া আইডেন্টিক্যাল পার্টিকেল যখন করবো তখন সেম ক্যাটাগরিতে যে পার্টিকেল গুলো আমরা ক্লাসিফাই করি সেই পার্টিকেল গুলো মৌলিক ক্যারেক্টারিস্টিক্স অলমোস্ট একই। তাহলে এনএল, এমএল এবং এমএস এর সম্ভাব্য মান নিরূপণের জন্য বিজ্ঞানী পলি 1925 সালে একটি নীতি প্রবর্তন করেন যা পলির বর্জন নীতি নামে পরিচিত বা পলিজ এক্সক্লুশন প্রিন্সিপাল। এই নীতি অনুসারে পরমাণুর অভ্যন্তরীণ দুটো ইলেকট্রনের জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার সবকটি একই হতে পারবে না। 4টি কোয়ান্টাম সংখ্যার মধ্যে সবগুলো একই রকম হতে পারবে না। অর্থাৎ একটি নির্দিষ্ট কোয়ান্টাম অবস্থায় কেবল মাত্র একটি ইলেকট্রন থাকতে পারে, একাধিক নয়। তাহলে কোয়ান্টাম অবস্থাকে ডিফাইন করতে গেলে কিন্তু আমাকে আবার সেই 4টা কোয়ান্টাম নাম্বারকে কম্বাইন করে আমাকে ডিফাইন করতে হচ্ছে। আমরা যদি ধরো এরকম আমরা ধরলাম যে কোনো সিস্টেমে দুটো অভিন্ন কণা, তার একটি K1 এবং অপরটি K2 অবস্থায় রয়েছে। ভালো করে খেয়াল করতে হবে, একটি K1 অবস্থায় রয়েছে, এই K1 অবস্থা মানে কোয়ান্টাম অবস্থা, কোয়ান্টাম স্টেট বোঝানো হচ্ছে। অপরটি K2 কোয়ান্টাম স্টেটে রয়েছে। এতে সিস্টেমের সম্ভাব্য কোয়ান্টাম অবস্থানগুলো নিম্নরূপে প্রকাশ করা যেতে পারে। অর্থাৎ দুটো কণা যেহেতু রয়েছে তার তো কোয়ান্টাম অবস্থা আছেই। এখন ওই সিস্টেমটাতে তাহলে কতগুলো কোয়ান্টাম অবস্থা কম্বিনেশনে হতে পারে। একটা হতে পারে K1 K1, একটা হতে পারে K1 K2, আবার একটা হতে পারে K2 K1, একটা হতে পারে K2 K2। এই 4টা হতে পারে। আবার আরেকটা হতে পারে যদি আমরা তাদের কম্বাইনলি চিন্তা করি, মানে এই দুটো যে আলাদা আলাদা পৃথক তাদের কম্বিনেশন, যেমন K1 K2 K2 K1, এদের কম্বিনেশন করতে গেলে তখন যে নরমালাইজেশন কনস্ট্যান্ট এর ভ্যালু আসবে, এটা এখানে তোমার 1/√2 মানে হচ্ছে এখানে দুইটা যেহেতু K1 K2, তাহলে নরমালাইজেশন কনস্ট্যান্ট হয় মূলত এক্ষেত্রে 1/√n। তো ফ্যাক্টোরিয়াল n, এখানে n এর সংখ্যা হচ্ছে 2, n মানে ক্যাপিটাল N, অর্থাৎ নাম্বার অফ কোয়ান্টাম স্টেট। তাহলে K1 K2 দুটো যেহেতু রয়েছে, নরমালাইজেশন কনস্ট্যান্ট হবে 1/√2, আর তাদের দুজনের কম্বিনেশন যোগও হতে পারে আবার বিয়োগও হতে পারে, ডিপেন্ড করছে তাদের টোটাল স্পিন স্টেট বা সার্বিক অবস্থার উপর। সেই জন্য এটা হতে পারে K1 K2 প্লাস K2 K1 অথবা K1 K2 মাইনাস K2 K1। এখন ম্যাক্সওয়েল বোলটজম্যানের পরিসংখ্যানের অধীন যদি আমরা চিরায়ত কণিকার ক্ষেত্রে সম্ভাব্য অবস্থা 4টি আমরা পাই, K1 K2 K2 K1 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 এবং K2 K2। প্রথম 4টা হচ্ছে ম্যাক্সওয়েল বোলটজম্যান ডিস্ট্রিবিউশনের। ওখানে আমরা ক্লাসিক্যাল পার্টিকেলের যে কম্বিনেশন সে অনুযায়ী, কিন্তু বোসন কণা বা বোস-আইনস্টাইন পরিসংখ্যান যারা মেনে চলে তাদের ক্ষেত্রে আমরা সম্ভাব্য 3টা অবস্থান পাই। একটা হচ্ছে K1 K1, একটা K2 K2। তোমরা আগে একটু জেনে নাও বোসন কণার প্রসঙ্গটা কেন এখানে এলো। তার কারণ হচ্ছে বোসন কণা মানে যাদের স্পিন হচ্ছে ইন্টিজার স্পিন, এবং তোমাদেরকে স্পিন সম্পর্কে বোঝাতে গিয়ে আমি এর আগে ক্লাসে আমি একটা ভিডিও দেখেছিলাম তোমাদেরকে, তারপরে নিজেও আমি ছবি এঁকে বুঝিয়েছিলাম যে মানে হাফ ইন্টিজার এবং ফুল, হাফ ইন্টিজার মাল্টিপল, অড মাল্টিপল আর ফুল নাম্বার কিভাবে হয়। একটা কর্নার স্পিন হাফ মানে তাকে 2 বার ঘোরালে সে আগের অবস্থায় আসে, তাহলে 2 বার মানে কি 720 ডিগ্রি ঘোরাতে হবে। আবার কারোর 0 মানে সে যেদিক থেকে দেখি তাকে একই রকম দেখা যায়, তাই না? কারোর 1 মানে হচ্ছে যে সে তাকে তোমার একবার ঘোরালে সে আগের জায়গায় চলে আসে। এই যে কতগুলো 2 মানে একবার ঘোরালে 2 বার সিমেট্রিক হবে, তারপরে 3 মানে একবার ঘোরালে 3 বার সিমেট্রিক হবে। এই দিয়ে আমরা তার স্পিনকে নির্দেশ করি। এটা নিশ্চয়ই তোমাদের পড়িয়েছি, তোমাদের মনে আছে না? এই সম্পর্কে বলেছিলাম, মনে আছে সবার? হ্যাঁ স্যার, মনে আছে। এবং একটা ওই যে ছবির মাধ্যমে দেখাছিলেন। হ্যাঁ, ছবির মাধ্যমে দেখিয়েছিলাম। স্পিনের কনসেপ্টটা কিন্তু আমরা যত সহজে বলি
ওইভাবে না দেখালে তোমরা বুঝতে পারবে না। আশা করি একটা প্র্যাকটিক্যাল ধারণা তোমাদের হয়েছে। তো যাই হোক, এখন দেখো, তো যাদের হাফ ইন্টিজার অড মাল্টিপল হয় তাদেরকে আমরা বলি ফার্মিয়ন বা ফার্মিটির এক পরিসংখ্যান তারা মেনে চলে। তাহলে এই ক্যাটাগরি হচ্ছে যারা ম্যাক্সওয়েল বোল্টজম্যান স্ট্যাটিস্টিক্স মেনে চলে তাদের জন্য। এই ক্যাটাগরি হচ্ছে যারা বোস আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স মেনে চলে তাদের জন্য। আর এই ক্যাটাগরি হচ্ছে যারা ফার্মি-ডিরাক স্ট্যাটিস্টিক্স মেনে চলে, অর্থাৎ ফার্মিয়ন। এখন ইলেকট্রন হচ্ছে ফার্মিয়ন ক্যাটাগরি কণা। এখন আমি যদি এখানে দেখি, মানে K1 K2 কে যদি আমি কম্বাইন করি, K1 K2 মিন্স এই যে দুইজন মিলে যে একটা স্টেট K1 K2 আমি বলছি, এটা মূলত তার এক্সপ্রেশনটা আসবে 1/√2 মানে নরমালাইজেশন কনস্ট্যান্ট K1 K2 মাইনাস K2 K1। K1 K2 কে আমরা এভাবে লিখতে পারি। সুতরাং K1 ইকুয়াল টু K2 যদি হয় তাহলে এই প্রোডাক্টটা হয় 0। K1 ইকুয়াল টু K2 হলে 0 হয়। খেয়াল করো, অর্থাৎ K1 ইকুয়াল টু K2 হলে তাহলে সেখানে তোমার মানে দুটো ইলেকট্রন থাকা সম্ভব নয়, বা দুটো ফার্মিয়ন থাকা সম্ভব নয় একই কোয়ান্টাম স্টেটে। এই কথাটার মানে হচ্ছে এই, অর্থাৎ কণা দুটি ফার্মিয়ন হলে তারা একই অবস্থায় থাকতে পারে, এবং এটাই হচ্ছে পলিক বর্জনীয়। ক্লিয়ার? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি স্যার। ওকে, এই বাকিটা এমনিতে বুঝতে পারবো। যেমন অমিথস্ক্রিয় এন সংখ্যক, অমিথ নন ইন্টারঅ্যাক্টিভ যারা, এন মানে তাদের মধ্যে মিউচুয়াল ইন্টারাকশন নাই এরকম বোঝানো হচ্ছে। এন সংখ্যক অভিন্ন কণার সমন্বয়ে গঠিত সিস্টেম আমরা বিবেচনা করি। এক্ষেত্রে শ্রোডিঞ্জার সমীকরণ আমরা জানি যে এইচ সাই ইকুয়াল টু ই সাই। তো আমরা ওই কণাগুলির ক্ষেত্রে পজিশন এবং স্পিন কে R1 মানে R এবং S সিম্বল দ্বারা চিহ্নিত করছি। তাহলে R1 S1 R2 S2 R3 S3 এভাবে RNSN, যেহেতু এন সংখ্যক বলেছি, সাইয়ের কোনো পরিবর্তন হবে না কারণ এটা আইগেন ভ্যালু ইকুয়েশন। তাহলে ই হচ্ছে তাদের টোটাল যে হ্যামিল্টনিয়ান এইচ কে তার আইগেন ভ্যালু হচ্ছে ই। এখন কে তম কণার আইতম আইগেন ফাংশনকে যদি আমরা ফাই আর এস কে দিয়ে প্রকাশ করি তাহলে সিম্পলি লিখতে পারি এইচ কে সাই ইকুয়াল টু ই আই সাই। খেয়াল করো, কে তম কণার আইতম আইগেন, কণাটা হচ্ছে কে তম, এবং তার কিন্তু কে তম কণারও কিন্তু অনেকগুলো আইগেন ফাংশন রয়েছে, তার মধ্যে আই তম একটা আইগেন ফাংশন আমি চিন্তা করলাম, তাহলে তার ক্ষেত্রে শ্রোডিঞ্জার ইকুয়েশনটা হবে। তাহলে এক্ষেত্রে শ্রোডিঞ্জার সমীকরণ যেটা আমরা লিখলাম, এই সামেশন অফ দিস ইকুয়াল টু দিস, এর সমাধান করলে আমরা পাবো আসলে, দেখো সাইয়ের যে এক্সপ্রেশনটা আসবে প্রত্যেকের আলাদা 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 ওয়েভ ফাংশনের প্রোডাক্ট হিসেবে, অর্থাৎ সাই আই 1 R1 S1 সাই আই 2 R2 S2 সাই আই 3 R3 S3 এভাবে করতে 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 এই সংখ্যা, তাহলে I1 I2 IN এরা হলো বিশেষ সংখ্যা দ্বারা আইগেন ফাংশনকে বৈশিষ্ট্যায়িত করে। যদি আমি সাই বলে ফেলেছি, এটা হচ্ছে ফাই, আই অবস্থায় এনআই সংখ্যক কণা থাকে, তাহলে তার আইগেন ভ্যালু প্রত্যেকটা আইতম কণার আইগেন ভ্যালু যদি ইআই হয় তাহলে টোটাল এনার্জি আইগেন ভ্যালু বা এনার্জির মান হবে, মোট শক্তি হবে সামেশন ওভার আই এনআই ইআই, কারণ এনআই সংখ্যক কণা রয়েছে। এখন মোট কণার সংখ্যা এন ইজ ইকুয়াল টু সামেশন ওভার এন। এখন কণাগুলোর অভিন্ন প্রকৃতির জন্য কোন কণাটি কোন অবস্থায় রয়েছে তা নিশ্চিত করে বলা সম্ভব না। অভিন্ন কণা মানে হচ্ছে তোমার আইডেন্টিক্যাল বা বলতে পারো নন মানে ইনডিস্টিংগুইশেবল পার্টিকেল যেটাকে বলে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স আমরা করেছি অভিন্ন কণা। তাহলে 3.109 নম্বর সমীকরণ উল্লেখিত একক কণা তরঙ্গ আমরা বুঝে নিয়েছি।
এটা কোড করতে ভুল করেছে। অর্থাৎ তুমি দেখো যে টোটাল সংখ্যক বা তোমরা পারমুটেশন কম্বিনেশন করেছিলে মনে আছে তোমাদের? হ্যাঁ স্যার পড়েছিলাম। তাহলে টোটাল সংখ্যা মানে ভিন্ন ভিন্ন জিনিসকে আমরা ফ্যাক্টোরিয়াল এন আকারে সাজাতে পারি, কিন্তু তার মধ্যে যদি আবার এন ওয়ান প্রকারের একই রকম হয়, এন টু প্রকার একই রকম হয়, মনে আছে তোমাদের? জি স্যার। একই হলে তো আর আমার লাভ নাই, আমাকে তো ভিন্নতা আনতে হবে, নাহলে তো আমি স্টেট আলাদা করতে পারবো না। তোমাদের একটা উদাহরণ দিচ্ছি, মনে করো কয়টা সংখ্যা এখানে? 1 2 3 4 5 6 7 8 9 10 11টা সংখ্যা, মানে 11টা অক্ষর আছে এখানে, তাই না? এর মধ্যে ধরো নাম্বার অফ এ কয়টা আছে? 1 2 3 4। তাহলে n1 is equal to 4। নাম্বার অফ বি কয়টা আছে? 1। তারপর সি কয়টা আছে? 1। ডি কয়টা আছে? কি আছে? দুইটা। ই কয়টা আছে? দুইটা। এক্স এম 4 5 6 7 9 10 11 মিলেছে? হ্যাঁ স্যার। এখন যদি আমাকে বলা হয় যে এই 11টা অক্ষরকে নিয়ে তুমি কত ভাবে সাজাতে পারবো, ভিন্ন ভাবে সাজাতে পারবো, তাহলে তুমি প্রথমে লিখবে ফ্যাক্টোরিয়াল 11। কিন্তু এটা লিখে আবার দেখলা যে এই এটা যদি এখান থেকে এখানে যায়, এটা এখানে, তাহলে তো সজ্জাটা একই রকম দেখা যায়। এইটা এখানে এটা এখানে তো একই রকম দেখা যায়, এটা এখানে এটা এখানে তো একই রকম দেখা যায়। তাহলে তাহলে তো হবে না, তাহলে তো আবার এই যে 4 জন এরাও তো ফ্যাক্টোরিয়াল 4 আকারে অভিন্নতা তৈরি করতে পারে। সুতরাং তুমি কি করলা? ফ্যাক্টোরিয়াল 4 দিয়ে ভাগ করলা। বি একটাই আছে, সুতরাং ও কোনো ঝামেলা করবো না, যেখানে রাখে ও একটাই সজ্জা তৈরি করবে, এটাও তাই এটাও তাই। এখানে আবার ই দেখলাম যে এই ই কে এখানে নিলে আর এটাকে এখানে আনলে একই কথা হয়, তাহলে সেও তো অভিন্নতা তৈরি করতে পারে ফ্যাক্টোরিয়াল 2 আকারে। বাকিগুলো এক এক করে সেটা লেখার দরকার। তার মানে কি হলো? তার মানে হলো যদি টোটাল n সংখ্যক একই রকম ভিন্ন ভিন্ন জিনিস থাকে, বা টোটাল n সংখ্যক জিনিস থাকে, তার মধ্যে যদি n1 সংখ্যক একরকম হয়, n2 সংখ্যক আর এক রকম হয়, n3 সংখ্যক আর এক রকম হয়, তাহলে তাদেরকে যে ভাগ করতে হবে, ভাগ করলে তখন আমরা কমপ্লিটলি ডিফারেন্ট কম্বিনেশন পাবো। ক্লিয়ার? জি স্যার। মনে পড়েছে তোমাদের? মনে পড়েছে? এগুলো করেছিলে ইন্টারমিডিয়েটে, মনে আছে? জি স্যার, ইন্টারমিডিয়েটে পড়েছিলাম। আর কেউ কথা বলে না? জি স্যার। জি স্যার। জি স্যার। তাহলে আমরা একক অর্থাৎ একদম ইন্ডিভিজুয়াল, অর্থাৎ যার আর কোন অল্টারনেটিভ নয়, একটাই কম্বিনেশন হবে। তাহলে সেক্ষেত্রে সমধর্মীদের সংখ্যার ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করলে আমরা এটা পাচ্ছি। এত সংখ্যক সমাবেশ রয়েছে যা থেকে
একই শক্তি আইগেন মান ই পাওয়া যায়। একে বিনিময় চ্যুতি বা এক্সচেঞ্জ ডিজেনারেসি বলা হয়। এখন ফার্মিয়ন কণা সিস্টেমের একক কণার তরঙ্গ অপেক্ষক দ্বারা গঠিত প্রতিসম তরঙ্গ অপেক্ষক। প্রতিসম ও অপ্রতিসম তরঙ্গ অপেক্ষক আমরা এর আগে পড়েছি। প্রতিসম হবে যদি তার মানে সে যার ফাংশন সেটাকে চেঞ্জ করলে যদি সে একই রকম জায়গাতে চলে আসে, কথার কথা মনে করো সাই ইজ এ ফাংশন অফ এক্স, তাহলে সাই মাইনাস এক্স যদি সাই এক্স হয় তখন আমরা বলবো যে তারা প্রতিসম, সিমেট্রিক, ইভেন সিমেট্রিক। আর যদি না হয় তাহলে অ্যাসিমেট্রিক হলে তখন ডিফারেন্ট হবে, আর যদি নেগেটিভ হয় তাহলে এটা হবে অড সিমেট্রিক। যাই হোক, ওগুলো আমরা এর আগে আলোচনা করেছি, এখানে আমাদের ঝামেলার কিছু নেই, কিন্তু ওই যে প্লাস হবে না মাইনাস হবে সেই জিনিসটা বোঝানোর জন্য এটাকে ধরো আমরা এইভাবে লিখতে পারি। ফর এক্সাম্পল সামেশন ওভার পি -1 টু দি পাওয়ার পি, তারপরে এটাকে নাম্বার বলা হচ্ছে, অর্থাৎ এই -1 টু দি পাওয়ার পি মিনস আমরা এটাকে সংখ্যা হিসেবে এখানে নিয়েছি, আর কত সংখ্যক হতে পারে সেই নাম্বারটাকে আমরা গুণ করলাম। দ্যাট মিনস ইটস এ কম্বিনেশন বা অল পসিবল ওয়েভ ফাংশনস। এবং তোমার এটা হচ্ছে নরমালাইজেশন কনস্ট্যান্ট, ওই যে একটু আগে যেটা বললাম 1/√n ফ্যাক্টোরিয়াল n। এইটাকে আবার আমরা ম্যাট্রিক্স আকারে এইভাবে লিখতে পারি। এই টোটাল সংখ্যক আমরা লিখেছি এটাকে ম্যাট্রিক্স আকারে, যেমন ধরো 1 1 সাই 1 সাই 2 দিকে গেল, এদিকে আসলে স্কোয়ার ম্যাট্রিক্স হবে, স্কোয়ার ম্যাট্রিক্স। এটাকে বলা হয় স্লেটার। এই ম্যাট্রিক্সের যে অ্যাবসলিউট ভ্যালু সেটা হবে ডিটারমিনেন্ট। তোমরা মনে রেখো সকল ম্যাট্রিক্সের ম্যাগনিটিউড কিন্তু ডিটারমিনেন্ট হয় না, একমাত্র স্কয়ার ম্যাট্রিক্সের ম্যাগনিটিউড ডিটারমিনেন্ট হয়। এটা জানো তো? হ্যাঁ স্যার, পড়েছিলাম। এটা যদি স্কয়ার ম্যাট্রিক্স দেখাই যাচ্ছে, তুমি দেখো এখানেও 1 থেকে n পর্যন্ত, এদিকেও 1 থেকে n পর্যন্ত, ঠিক আছে? সুতরাং জি স্যার। এটা একটা স্কয়ার ম্যাট্রিক্স এবং এই এর নির্ণায়ককে বলা হয় স্লেটার ডিটারমিনেন্ট। আর এখানে পি যেটা আমরা বলেছি, পি দিয়ে ওই যে একটু আগে বলেছি এটা একটা সংখ্যা, অর্থাৎ বিন্যাস সংখ্যা বোঝানো হচ্ছে। তো এই হচ্ছে এই থিওরির আমাদের আলটিমেট উপজীব্য বিষয়, এই আর কি। আর বোসন কণার ক্ষেত্রে কোনো প্রকার কোনো বর্জন নীতি নাই, কারণ বোসন কণার ক্ষেত্রে তুমি যে যা বের করেছো এখানে ফ্যাক্টোরিয়াল n এর পরে আবার এগুলোরও গুণ আকারে আসবে, সবগুলো মিলে তার সমাবেশ সংখ্যা সবগুলো একসেপ্টেবল। এই কারণে এখানে সবগুলো গুণ, স্কয়ার রুট অফ সবগুলো এর নরমায়ন ধ্রুবকের মধ্যে সবাই ঢুকে যাবে, এখানে ভাগটা কিছু হবে না, এবং সেক্ষেত্রে এটা কখনোই শূন্য হওয়ার সম্ভাবনা নেই। এই কারণে বোসন কণা পলির বর্জন নীতি মেনে চলে না, অথবা বোসন কণার জন্য বর্জন নীতির কোনো প্রয়োজন নেই। একটু হাইপোথেটিক্যাল ডিসকাশন তো, আমার মনে হয় তোমরা এই ভিডিওটা কয়েকবার করে দেখলে এবং সাথে সাথে এটা পড়লে তোমাদের আরো অনেকগুলো জিনিস ক্লিয়ার হবে। আর প্রথম ভাবেই যে একেবারে তোমার তোতা পাখির মতো সকালে টেকনিক্যাল বা ভিতরের কোনো মানে আর্গুমেন্ট থাকে তোমার বা কোনো কোয়ারি থাকে, তাহলে আমাকে পরের ক্লাসও জিজ্ঞেস করতে পারবে, অসুবিধা নেই, কিন্তু কোথাও কোনো দুর্বলতা রেখে না, এটা হচ্ছে কথা। আমি বুঝি বা যতটুকু শিখে নিতে পারি তোমাদের জন্য সেটা আমি তোমাদেরকে দিব। আর কোয়েশনটা তো ছিল এটা পাউলির বর্জন নীতি না স্যার, এটা ব্যাখ্যা করার জন্য। তো এখানে যে প্রথম যে দুইটি ফার্মিয়ন তল তারা একই অবস্থায় থাকতে পারে না, এটাই পাউলির বর্জন। এতটুকু পর্যন্ত দিলেই তো স্যার ইকুয়েশনটা হয় না নাকি? কিন্তু এখানে একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে অতটুকু পর্যন্ত না দিয়ে জি স্যার। এই পর্যন্ত আসবা, কারণ যদি 5-6 নাম্বার দেয় জি জি আবার মানে নাম্বার কমাই দিতে পারে। স্যার আরেকটা কোয়েশন স্যার, আমি ওভার কনফিউশনে পড়ে যাই স্যার। দেখেন এদিকে দেখো, আমি এটা দেখো আগে, এই আমি মার্ক করে দিই। জি জি এখানে যখন আমরা ডিটারমিনেন্টটাকে আমরা করলাম, দেখো একই রকম টার্ম রো কলামে রয়েছে না? তাহলে তুমি যদি এখানে C1 - C2 করো, C1 - C2 করলে কিন্তু
একটা কলাম জিরো, তারপরে C2 মাইনাস C3 করলে আর একটা জিরো, C3 মাইনাস C4 করলে আর একটা জিরো। তার মানে দেখো এখন যদি দুটি কোণ একই কোয়ান্টাম অবস্থায় থাকে তবে স্লেটার নির্ণায়কের দুটি কলাম সমান হয়, এর ফলে নির্ণায়কের মান শূন্য হয়ে যায়। তোমরা জানো তো যে নির্ণায়কের যে কোনো দুটি রো বা দুটি কলাম যদি সমান হয় তাহলে ওই নির্ণায়কের মান শূন্য হয়, এটা জানো তো তোমরা। জি স্যার। জি স্যার। এর অর্থ হলো ত্বরণ অপেক্ষকের বিলুপ্তি ঘটে, অতএব দুটি ফার্মিয়ন একই কোয়ান্টাম অবস্থায় থাকতে পারে না। আমার মনে হয় তোমরা এই পর্যন্ত যদি আলোচনাটা করো তাহলে একদম ম্যাচিউর অ্যান্সার, আর বেশি বড় না তো। স্যার এখন একটু বলো। কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার আমি একটা কনফিউশনের মধ্যে পড়ে যাই। ধরেন স্যার এখন তো আপনি মুকসাদ আলী স্যারের কাছ থেকে পড়াচ্ছেন তাই না? এখন স্যার এটার ব্যাখ্যাটা হচ্ছে আমি আবুল হাসান স্যারের বইয়ে দেখলাম পুরোই চেঞ্জ। স্যার এই বিষয়টা হচ্ছে চেঞ্জ বলতে মানে আপনি যে এখানে যে থিওরি গুলো দেওয়া আছে স্যার এটার থেকে ভিন্ন হয়ে গেছে মনে হচ্ছে। কিন্তু স্যার বিভিন্ন বইয়ে বিভিন্ন ব্যাখ্যা থাকলে তো প্রবলেম। অসম্ভব অসম্ভব অসম্ভব, বিভিন্ন বই বিভিন্ন ভাবে বলতে পারে, ব্যাখ্যা একই হতো, অসম্ভব। ফিজিক্স কেউ নিজে তৈরি করতে পারে, এটা আমি মানতে রাজি। স্যার বাচন মূল ভঙ্গি অর্থটা তো একই দাঁড়ায়। ভিন্ন হলেও অর্থ একই থাকতে হবে। স্যার ভিন্ন ভিন্ন ব্যাখ্যা থাকলে মূল অর্থটা তো একই দাঁড়ায়। না না, আমি তো তাই বলছি যে মূল অর্থকে কেউ চেঞ্জ করতে পারবে না। জি স্যার।